গুড ইভিনিং সবাইকে। আমি স্ক্রিনটা প্রেজেন্ট করি। গুড ইভিনিং স্যার। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। তো আজকের ক্লাস থেকে আমরা নেট পেপার 1 এর ইউনিট 4, যেটা হচ্ছে কমিউনিকেশন, সেই ইউনিটটা আমরা শুরু করব। এবারে দেখো, এই ইউনিট 4 যেটা আমাদের কমিউনিকেশন, এটা কিন্তু খুবই একটা স্ট্রেট ফরওয়ার্ড টপিক। মানে এখানে যেরকম থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংও দরকার আছে, একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর মেজরিটি যে পোর্শনটা এই এই ইউনিটটাতে, পুরোটাই কিন্তু একটা স্ট্যাটিক পোর্শন। মানে এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো পোর্শন থাকবে না। যেরকম বাকি অনেকগুলো ইউনিট আছে যেখানে আমাদেরকে স্ট্যাটিক পোর্শনের সাথে সাথে ডাইনামিক অনেকগুলো পোর্শন পড়তে হয়। যেমন হায়ার এডুকেশন হয়ে গেল, এনভায়রনমেন্ট হয়ে গেল, এখানে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেরকম মাথায় রাখতে হয়, কমিউনিকেশনে কিন্তু সেরকম ভাবে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ফোকাস করতে হয় না। কমিউনিকেশনের যে ইউনিটটা, এখানে কিন্তু আমাদেরকে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো করে বুঝতে হবে। বিশেষ করে মানে কমিউনিকেশন বলতে কোন টাইপের কমিউনিকেশন, কমিউনিকেশন বলতে স্পেসিফিক্যালি অর্গানাইজেশনে বা যে কোনো ইনস্টিটিউটে, বা বিশেষ করে টিচিং ইনস্টিটিউটসে, বা যখন যেখানে আমরা দেখতে পাচ্ছি টিচারের সাথে স্টুডেন্ট, স্টুডেন্টের সঙ্গে টিচার, এই স্পেসিফিক এরিয়াতে যে কমিউনিকেশন গুলো হয়, সেটার উপরে আমাদেরকে মেনলি ফোকাস করতে হবে। তো আমরা শুরু করব একটা জেনারেল আউটলাইন ফলো করে, যেখানে আমরা অনেক রকমের থিওরিজ দেখবো, অনেক টাইপস অফ কমিউনিকেশন দেখবো, এন্ড তারপরে সেটাকে আমরা কিভাবে টিচিং লাইনে, কিভাবে একটা অর্গানাইজেশনাল সেক্টরে কিভাবে আমরা সেটাকে অ্যাপ্লাই করব, সেটা আমরা দেখব। তো এই যে ইউনিটটা আছে, এই ইউনিটটা কিন্তু ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ইউনিটস টু স্কোর মার্কস। মানে 5টা কোয়েশ্চেন যদি আমরা ধরে নিই, আমরা কিন্তু সে 5টা কোয়েশ্চেনের মধ্যে যদি ভালো করে প্রিপেয়ার করে যাই, এই ইউনিট থেকে কিন্তু 4টে, এমনকি 5টাও কোয়েশ্চেন আমরা ঠিক করতে পারি। হুম। তো এবারে দেখো, কমিউনিকেশন যে ইউনিটটা, সেটাকে যদি আমরা ডিভাইড করি, আমরা দেখবো যে প্রথম সেকশনটা দেখতে পারবে যে কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, নর্মালি কিরকম টাইপের কমিউনিকেশন হয়, কত রকম টাইপস হয়, কিরকম রকমের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই কমিউনিকেশনের মধ্যে। প্রসেস গুলো আমরা দেখবো, যেখানে আমরা সেন্ডার, রিসিভার, নয়েজ, তারপরে আমরা ক্লাসরুমের মধ্যে কিরকম টাইপের কমিউনিকেশন দেখতে পাই। তারপরে টাইপস অফ কমিউনিকেশনটা কিন্তু আবার সেটাকেও আমরা অনেকভাবে আমরা ভাগ করতে পারি। যেমন কমিউনিকেশন কিভাবে আমরা করছি, কোন মিডিয়ামটাকে আমরা ব্যবহার করছি, কোন মেথডের উপরে আমরা বেস করে কমিউনিকেশন করছি, সেটা একটা টাইপ হয়ে যেতে পারে। কমিউনিকেশন কোন কারণের জন্য আমরা করছি, তার উপরে বেস করে অনেকগুলো টাইপ হয়ে যেতে পারে। আবার কমিউনিকেশন যে কমিউনিকেশনের ক্ষেত্রে যে নেটওয়ার্ক গুলো আমরা ব্যবহার করছি, সেটার উপরে ডিপেন্ড করেও কিন্তু আবার অনেক রকমের টাইপস অফ কমিউনিকেশন হতে পারে। তো প্রথমে দেখো, যদি আমরা দেখি মিনিং অফ কমিউনিকেশন, তো কমিউনিকেশন বলতে আমরা বেসিক্যালি ইট ইজ আ ওয়ে অফ কমিউনিকেটিং, তাই না? তো দ্য প্রসেস অফ পাসিং ইনফরমেশন, মানে আমরা এই যে আজকে ধরো এই যে আমরা ক্লাসটা করছি, এখানে আমি যে কথা বলছি, আমি কিন্তু বেসিক্যালি তোমাদেরকে জাস্ট পড়াচ্ছি তা নয়। যদি আমরা খুব জেনারেল ভাবে দেখি, আমরা কিন্তু কমিউনিকেট করছি। আমি তোমাদের সাথে কমিউনিকেট করছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, আর তোমরা শুনছো, সেটাকে তোমরা রিসিভ করছো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, সেটা তোমরা আমাকে বলবে, সেখান থেকে আমি ফিডব্যাক পাবো, অ্যান্ড সেই ফিডব্যাকের উপর বেস করে আমি আবার আমার মেথডটাকে চেঞ্জ করব, তাই না? তো আমরা যদি দেখি যে হিউম্যান সিভিলাইজেশনে বা আমাদের ডেইলি লাইফে কিন্তু কমিউনিকেশন ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট। কমিউনিকেশন ছাড়া কিন্তু আমরা আমাদের লাইফের কোনো কাজই করতে পারবো না। আমরা টিচিং ছেড়ে দাও, আমাদের বেসিক যে নিডস গুলো আছে সেগুলো কিন্তু আমরা আমরা কিন্তু পূরণ করতে পারবো না যদি না আমরা কমিউনিকেট করি, তাই না? তো কমিউনিকেশন ইজ বেসিক্যালি আ প্রসেস অফ পাসিং ইনফরমেশন বা এক্সচেঞ্জিং ইনফরমেশন। আর সেই ইনফরমেশনটা যে শুধু পাস করছি তা নয়, সেই ইনফরমেশনটাকে আমাদেরকে, সেই তথ্যটাকে এমন ভাবে আমাদেরকে পাস করতে হবে যাতে অপর দিকে যে আছে, যার সাথে আমরা কমিউনিকেট করছি, যাকে আমরা ইনফরমেশনটা দিচ্ছি, সে যাতে বুঝতে পারে সেটা, রাইট? না হলে কিন্তু সেটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যাবে। আমি বললাম, তোমরা কিছু বুঝতে পারছো না, তো সেটা কিন্তু একটা এফেক্টিভ কমিউনিকেশন হবে না, তাই না? আমি যেটা কমিউনিকেট করছি সেটা অপর দিকে যে আছে তাকে বুঝতে হবে। ইট ইজ এসেনশিয়ালি আ ব্রিজ অফ মিনিং বিটুইন পিপল।
মানে বেসিক্যালি আমি যেটা বলছি, আমার আমি যেটা বলছি, আমি যে শব্দগুলো ব্যবহার করছি তার মাধ্যমে যে মিনিংটা আমি প্রোভাইড করতে চাইছি, সেই মিনিংটা, সেই মানেটা যাতে অন্যদিকে যে আছে তার কাছে পৌঁছায়, সেটাকেই আমরা কমিউনিকেশন বলি। তো খুব বেসিক ভাবে যদি আমরা দেখি, কমিউনিকেশন নর্মালি দু রকমের হয়। একটা হয়ে যায় ভার্বাল কমিউনিকেশন, আর একটা হয়ে যায় নন ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? ধরো এই মুহূর্তে যে মেথডে আমরা কমিউনিকেট করছি সেটা হচ্ছে এক রকমের ভার্বাল কমিউনিকেশন, রাইট? তো ভার্বাল কমিউনিকেশন সেটা ওরাল হতে পারে, সেটা রিটেন হতে পারে, যেখানে আমরা মানে সেটাকে আমরা বলতে পারি এক রকমের ফর্মাল টাইপ অফ কমিউনিকেশন। নর্মালি আমরা এইভাবেই কমিউনিকেট করি। কিন্তু শুধুমাত্র যে লাইফে আমরা ভার্বালি কমিউনিকেট করি তা কিন্তু না। শুধু যে আমরা এই যে মুখে কথা বলছি বা এই যে আমি এই যে লেখাটা আমি প্রেজেন্ট করছি, শুধু যে এটার মাধ্যমেই আমরা কমিউনিকেট করি তা কিন্তু নয়। ভার্বাল কমিউনিকেশনের সাথে সাথে কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনও থাকে। নন ভার্বাল কমিউনিকেশন কিরকম হয়? নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে ধরো ধরো আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যে এটা বুঝতে পেরেছো কিনা। তোমরা সেখানে হ্যাঁও বলতে পারো, তোমরা নাও বলতে পারো, তোমরা লিখেও আমাকে ইয়েস অর নো বলতে পারো। কিন্তু তোমরা কিন্তু আরেক রকম ভাবেও সেটাকে কমিউনিকেট করতে পারো। তোমরা যদি না বুঝে থাকো তোমরা তাহলে সেরকম ভাবে মাথা নাড়াতে পারো, যদি বুঝে থাকো তাহলেও সেইভাবে সেরকম ভাবে একটা মাথা নাড়াতে পারো, তাই না? তারপর হেসে আমরা কমিউনিকেট করি, কোনো কথা না বললেও কিন্তু আমরা কমিউনিকেট করি। সবসময় যে লিখিত ভাবেই কমিউনিকেট করছি বা ওরালি কমিউনিকেট করছি তা কিন্তু নয়। আমাদের যে জেস্টার গুলো হয়, আমাদের যে অঙ্গভঙ্গি গুলো হয়, আমাদের যে হ্যান্ড মুভমেন্ট গুলো, ধরো একটা টিচার যখন পড়াচ্ছে, সে যখন নিজের হ্যান্ড মুভমেন্ট করছে, সে যখন পজ নিচ্ছে, সেইভাবেও কিন্তু সে কমিউনিকেট করে, তাই না? ধরো কোনো কথা আমি বললাম, সেটা হয়তো তোমাদের পছন্দ হলো না, তোমরা কোনো উত্তর দিলে না, তোমরা হয়তো আমাকে হ্যাঁ বা না বললে না, কিন্তু তোমরা চুপ করে থাকলে। তো এই যে চুপ করে থাকা, এটার মাধ্যমে কিন্তু তোমরা কমিউনিকেট করছো, রাইট? তো কমিউনিকেশনটা ভার্বালও হতে পারে, কমিউনিকেশনটা নন ভার্বাল হতে পারে। আর প্রত্যেকটা কমিউনিকেশন প্রসেস, প্রত্যেকটা কমিউনিকেশন প্রসেসের মধ্যে কিন্তু একজন সেন্ডার থাকে, একটা মেসেজ থাকে, একটা মিডিয়াম থাকে, আর সেই একটা চ্যানেল থাকবে, একটা রিসিভার থাকবে, সেটা থেকে একটা রেসপন্স আসবে, এন্ড সেটার পরে একটা ফিডব্যাক আসবে। এটা আমরা পরে একটা ডায়াগ্রামের মাধ্যমে আরো বেটার বুঝবো। সেন্ডার বলতে যে কমিউনিকেট করছে, যে মেসেজটাকে পাঠাচ্ছে। ধরো আজকে আমার মানে মেন অবজেক্টিভ, যেটা আমার মেন অবজেক্টিভ হচ্ছে এই যে কমিউনিকেশনের যে ইউনিটটা, এটার ব্যাপারে একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া তোমাদেরকে প্রোভাইড করা, তাই না? তো আমি এখানে সেন্ডার, আমি কমিউনিকেট করছি। তো কি আমি কমিউনিকেট করছি, আমার মেসেজটা কি? আমার মেসেজটা হচ্ছে এই কমিউনিকেশনের যে ইউনিটটা সেটার একটা ইন্ট্রোডাকশন, রাইট? বেসিক কি কি ইউনিটস আছে, কি কি টপিকস আছে, সেটার ব্যাপারে একটা ইন্ট্রোডাকশন দেওয়া। আমি সেন্ডার, আমি একটা মেসেজ পাঠাচ্ছি, রাইট? এবার সেটা একটা মিডিয়ামের মাধ্যমে আমি পাঠাচ্ছি, সেটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেটা রিসিভ কে করছে? রিসিভ তোমরা করছো, তোমরা স্টুডেন্ট, তোমরা রিসিভ করছো সেটা। অ্যান্ড সেটা যে রিসিভ করছো সেটা বুঝছো কি বুঝছো না তার উপরে বেস করে তোমরা একটা রেসপন্স দেবে। আর সেই রেসপন্সটা যদি পজিটিভ হয় বা যদি নেগেটিভ হয়, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, বাট যেটাই হোক না কেন সেটা একটা ফিডব্যাক, তাই না? ফিডব্যাক পজিটিভও হতে পারে, ফিডব্যাক নেগেটিভও হতে পারে। অ্যান্ড সেই পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাকের উপর বেস করে আমি আমার মেথডটা বা আমার যে প্রসেসটা সেটাকে আমি আরো মডিফাই করতে পারি। কারণ আমার মডিফাই করবার অবজেক্টিভটা কি? যাতে তোমরা আরো বেটার বুঝতে পারো। যদি নেগেটিভ ফিডব্যাক আসে, যদি তোমাদের কোনো কিছু পছন্দ না হয়, তো তোমরা তোমাদের ফিডব্যাকের মাধ্যমে সেটা আমাকে জানাবে। আর আমি তখন কি করব? তোমাদের ফিডব্যাকটার উপর বেস করে আমার যে মেথডটা আছে সেই মেথডটাকে আমি মডিফাই করব, আমি আপডেট করব। তো এটা সাইকেলের মতো করে চলে। এটা এটা কিন্তু একদিক থেকে একদিকে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তা নয়। এই যে আমি তোমাদেরকে বলছি, তোমরা শুনছো, আর কমিউনিকেশন যে এখানেই শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তোমরা আবার তোমাদের ফিডব্যাকটা আমাকে দেবে, এন্ড সেই ফিডব্যাকের উপর বেস করে আমি আবার আমার মেথডটাকে ইমপ্রুভ করব। এইভাবে কিন্তু গোল গোল করে একটা কমিউনিকেশন প্রসেস চলতে থাকে। আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশনে দেখো, কমিউনিকেশন ইজ আ ডাইনামিক প্রসেস, ইট ইজ নট আ স্ট্যাটিক প্রসেস। কেন? কারণ এই ধরো যে এক্সাম্পলটা আমি তোমাদেরকে দিলাম, এই যে কমিউনিকেশনটা আমাদের চলছে, এই মুহূর্তে ধরো আমি কথা বলছি এন্ড তোমরা শুনছো, তোমরা কোনো রেসপন্স এই মুহূর্তে করছো না, কারণ এই মুহূর্তে আমি পড়াচ্ছি।
রাইট? বাট যে মোমেন্টে তোমাদের কোনো প্রবলেম হবে বা যদি এখনো প্রবলেম না হয়, ক্লাসের শেষে যখন আমি জিজ্ঞেস করব যে কোথায় প্রবলেম হয়েছে, কোনো কোয়েশ্চেন আছে কিনা, সেই মোমেন্টে যখন তোমরা তোমাদের কোয়েশ্চেন গুলো করবে, সেই মোমেন্টে কিন্তু আমাদের এই আজকের ক্লাসটা কিন্তু ডায়নামিক হয়ে যাবে। ডায়নামিক কেন? কারণ এই কমিউনিকেশনটা কিন্তু একটা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। আমি কমিউনিকেট করছি, তার পরবর্তীকালে তোমরাও কিন্তু তোমাদের আইডিয়াস গুলো, তোমাদের কোয়েরি গুলো, তোমাদের ডাউট গুলো, তোমাদের প্রবলেম গুলো কমিউনিকেট করছো আমার কাছে। রাইট? তো এটা কিন্তু ওয়ান ওয়ে হচ্ছে না, শুধু আমি বলছি তোমরা শুনছো এন্ড ওখানেই ক্লাস শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। সেটা যদি হতো, এটা কিন্তু একটা স্ট্যাটিক অ্যাকশন হতো, তাই না? কমিউনিকেশন সবসময় ডায়নামিক হয়। একটা সিম্পল এক্সাম্পল না, যখন টেলিফোনের মাধ্যমে আমরা কমিউনিকেট করি, রাইট, অনেক সময় অনেক রকমের প্রবলেম হতে পারে, যার ফলে হয়তো আমাদেরকে, ধরো নেটওয়ার্ক পাচ্ছি, ধরো আমরা নেটওয়ার্ক পাচ্ছি না, আমাদেরকে লোকেশন চেঞ্জ করতে হচ্ছে, বা কল কেটে হয়তো আমাদেরকে অন্য নাম্বার থেকে ফোন করতে হচ্ছে, রাইট? আমি এটা খুব বেসিক এক্সাম্পল দিচ্ছি এটা বোঝানোর জন্য যে কমিউনিকেশনটা কিন্তু মানে ধরা বাঁধা একটা সিঙ্গেল লাইন প্রসেস নয়। কমিউনিকেশন একটা ডাইনামিক প্রসেস, যে কোনো মোমেন্ট এটা চেঞ্জ হতে পারে। মানে এটার কোনো ফিক্সড আমরা বলতে পারবো না যে এইভাবে যদি প্ল্যান করে আমরা কমিউনিকেট করি এইভাবেই আমরা করতে পারবো। আমরা যখন কমিউনিকেশন প্রসেসটার মধ্যিখানে আছি, সেই মোমেন্টেও কিন্তু অনেক প্রবলেম আমরা ফেস করতে পারি, অ্যান্ড সেই প্রবলেম গুলো বুঝে কিন্তু আমাদেরকে আমাদের কমিউনিকেশন মেথডটা আমাদেরকে আপডেট করতে হয় বা ইমপ্রুভ করতে হয়। সে কারণে কিন্তু কমিউনিকেশন ইজ আ ডাইনামিক প্রসেস। হুম। সেকেন্ড পয়েন্টটা দেখো, সেকেন্ড পয়েন্টে এটাই বলছে যে কমিউনিকেশন এক জিনিস হতে পারে, আর কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন অন্য জিনিস। মানে আমি কমিউনিকেট করছি মানেই যে সেটা এফেক্টিভ হয়ে গেল, মানে আমার ধরো এই ক্লাসের মাধ্যমে আমি যেটা কমিউনিকেট করতে চাইছি, সেটা যতক্ষণ আমি 100% কমিউনিকেট করতে পারবো, তখনই কিন্তু এটাকে আমরা একটা এফেক্টিভ কমিউনিকেশন বলতে পারবো। আমি ধরো কথা বলছি, আর তোমরা ধরো আমার কথা শুনতে পাচ্ছ না বা হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমরা কিছু বললে না, and সেখানেই আমাদের কমিউনিকেশন শেষ হয়ে গেল। হুম। তো সেটা যদি আমাদের আহ, মানে মেথড হয় যে আমি বলছি আর তোমরা শুনছো না, হয়তো বা তোমরা বুঝতে পারছো না হয়তো, রাইট, তাহলে সেটা কিন্তু এফেক্টিভ হবে না, রাইট? ওয়ান ওয়ে কমিউনিকেশন কিন্তু কখনো এফেক্টিভ হয় না। কমিউনিকেশনকে সবসময় টু ওয়ে হতে হয়। আমি কমিউনিকেট করছি, তোমরা শুনছো, তোমরা বুঝছো বা বুঝছো না, তার উপরে বেস করে আমাকে ফিডব্যাক দিচ্ছ, রাইট? তো সেটাকে আমরা টু ওয়ে কমিউনিকেশন বলি। তো কমিউনিকেশন বিশেষ করে ক্লাসরুমের মধ্যে সবসময় কিন্তু একটা টু ওয়ে কমিউনিকেশন হওয়া উচিত। ক্লাসরুম কেন, যে কোনো অর্গানাইজেশনে কিন্তু সবসময় কমিউনিকেশন হ্যাজ টু বি আ টু ওয়ে প্রসেস। হুম। ফিডব্যাক ইজ এন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো ফিডব্যাকটা হচ্ছে যে রিসিভার, যে শুনছে, যে যাকে আমি কমিউনিকেট করছি, আমি যে আমার ইনফরমেশন গুলো ধরো তোমাদেরকে আমি দিচ্ছি এই মুহূর্তে, তোমরা যখন শুনছো তার ওপরে বেস করে তোমরা একটা ফিডব্যাক দেবে যে হ্যাঁ ভালো লেগেছে, না ভালো লাগেনি, এই কারণের জন্য। সে কারণগুলো যখন ফিডব্যাক হিসেবে আমার কাছে আসবে, তখন আমি আমার মেথডটাকে ইমপ্রুভ করতে পারবো। সেই মুহূর্তে গিয়ে কিন্তু আমার কমিউনিকেশনটা এফেক্টিভ হবে। তারপরে দেখো থার্ড পয়েন্টে, এই পয়েন্টটা আমি আগের স্লাইডে অলরেডি বললাম, যে কমিউনিকেশনটা কিন্তু একটা সাইক্লিক প্রসেস। হুম। কারণ সেন্ডার যখন একটা মেসেজ পাঠাচ্ছে, ধরো আমি তোমাদেরকে যে ইনফরমেশনটা পাঠাচ্ছি, রাইট, তোমরা সেটাকে রিসিভ করছো, তাই না? তোমরা যখন রিসিভ করছো মেসেজটাকে, তোমরা কিন্তু আর রিসিভার, মানে ওই যে মোমেন্টে তোমরা আমার ইনফরমেশনটা নিচ্ছ মাথায়, সেই মোমেন্ট অবধি তোমরা রিসিভার রইলে। কিন্তু যে মুহূর্তে তোমরা তোমাদের প্রবলেম গুলো আমাকে জানাবে, সেই মুহূর্তে কিন্তু তোমরা রিসিভার রইলে না, তোমরা কিন্তু নিজেরা সেন্ডার হয়ে গেলে, তাই না? আর তোমরা যখন তোমাদের ফিডব্যাক গুলো আমাকে পাঠাবে, সেই মুহূর্তে কিন্তু আমি আর সেন্ডার রইলাম না, আমি রিসিভার হয়ে গেলাম, তাই না? তাহলে আমি রিসিভার হলাম, তোমাদের ইনফরমেশন গুলো আমি নিলাম, সেই অনুযায়ী আমি আমার প্রসেসটা চেঞ্জ করলাম, আর সেই মোমেন্টে আমি আবার কমিউনিকেট করা শুরু করলাম, আর সেই মোমেন্টে কিন্তু আমি রিসিভার হওয়া বন্ধ করলাম, আমি কিন্তু আবার হয়ে গেলাম সেন্ডার। তাহলে এটা কিন্তু গোল গোল করে ঘুরতে থাকে, ইট কন্টিনিউজ ইন আ সাইক্লিক ফর্ম। ফোর্থ পয়েন্টটা দেখো, কমিউনিকেশন ইজ অলসো ডান থ্রু জেস্টার্স লাইক রোলিং অফ দ্য আই, এক্সাইটমেন্ট শোন অন দ্য ফেস, নডিং অফ হেডস অ্যান্ড মেনি আদার ফর্মস অফ জেস্টার। তো যেরকম আমি আগের স্লাইডে তোমাদেরকে বললাম, যে কমিউনিকেশন যে শুধু কথা বলে হচ্ছে বা লিখিত ভাবে হচ্ছে তা কিন্তু নয়। আমাদের মুখের এক্সপ্রেশন গুলো, আমাদের অঙ্গভঙ্গি গুলো, তার উপরে বেস করেও কিন্তু কমিউনিকেট করা যায়। মাথা নাড়িয়েও কিন্তু আমরা হ্যাঁ বলতে পারি, তাই না?
তো এরকম ভাবে অনেক রকমের জেস্টার্স থাকে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা কমিউনিকেট করি। আর তারপরের পয়েন্টটা দেখো, কমিউনিকেশন শুড অলওয়েজ বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। আমরা যে যত রকমের কমিউনিকেশন মডেল পড়বো, আমরা ধরো যে যে কটা আমরা 7 C's অফ কমিউনিকেশন যেগুলো আমরা দেখবো, সেখানে আমরা দেখবো একটা পয়েন্ট কিন্তু এই দুটো পয়েন্ট বারবার আসবে, যে যেটাই আমরা কমিউনিকেট করি না কেন, যে ইনফরমেশনটা আমরা কমিউনিকেট করব, সেই ইনফরমেশনটা কিন্তু ক্লিয়ার হতে হবে, আর সেই ইনফরমেশনটা কিন্তু কনসাইজ হতে হবে। ক্লিয়ার বলতে যে আইডিয়াটা আমি প্রেজেন্ট করতে চাইছি, সে আইডিয়াটা যেন খুবই সিম্পল ভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। যদি সেটাকে আমরা বেশি কমপ্লিকেট করে দিই, এতটাই কমপ্লিকেট করে দিই যে আমরা নিজেরাই হয়তো বুঝতে পারছি না আমরা কি কমিউনিকেট করছি। আমি হয়তো নিজেই আমার মাথায় এতটা আমি গুলিয়ে ফেলেছি কনসেপ্ট গুলো, যে তোমাদেরকে যখন আমি বলবো তোমরা হয়তো সেটা বুঝতেই পারবে না। তো কমিউনিকেশনটা কিন্তু আনক্লিয়ার হয়ে চলবে না, সবসময় ক্লিয়ার হতে হবে। আর কনসাইজ বলতে আমরা এখানে বোঝাতে চাইছি যে যেটাই আমরা ইনফরমেশন পাঠাবো, সেটা যেন খুবই একটা ছোট ফরম্যাটে হয়। মানে খুবই যদি ইলাবোরেট করে, খুবই যদি বাড়িয়ে চাড়িয়ে বড় করে আমরা কিছু বলি, তাহলে কিন্তু অ্যাটেনশন দিতে পারবো না, তাই না? তো যে মেসেজটা আমরা পাঠাবো, যে 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 ইনফরমেশনটা আমরা কমিউনিকেট করব, সেটা কিন্তু প্রেসাইজ হতে হবে, সেটা কনসাইজ হতে হবে। হুম। তারপরে দেখো, কমিউনিকেশন আরো দু রকমের হয়। একটা হয়ে যায় আমাদের ফর্মাল কমিউনিকেশন, একটা হয়ে যায় আমাদের ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন বলতে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে বা যে কোনো ইনস্টিটিউশনে যে রকমের কমিউনিকেশনটা আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলি ফর্মাল কমিউনিকেশন। তো ধরো তোমরা যখন স্কুলে চাকরি করবে, তোমরা ধরো যদি যখন কলেজে চাকরি করবে, বা তোমরা যে কোনো সেক্টরে চাকরি করো না কেন, সেটা কিন্তু ফর্মাল কমিউনিকেশন হয়ে যাবে। ফর্মাল কমিউনিকেশন ইমেলের মাধ্যমে হতে পারে, প্রপার মিটিং এর মাধ্যমে হতে পারে, সে এক্সাম্পল গুলো আমরা পরে দেখবো। আর তারপরে দেখো ইনফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশনটা কি? যে কমিউনিকেশনটা আমরা আমাদের পরিবারের সাথে করি, আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে করি, রাইট, সেটাকে আমরা ইনফর্মাল কমিউনিকেশন বলি। খুব ভালো করে ভেবে দেখো, একটা অফিস সেটিং এ, একটা অর্গানাইজেশনের মধ্যে যেভাবে আমরা কমিউনিকেট করি, আমরা কিন্তু আমাদের পরিবারের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে সেরকম করে কমিউনিকেট করি না। তোমাকে যদি আজকে তোমার মা বাবাকে কিছু ইনফর্ম করতে হয়, তুমি তাদেরকে ইমেল পাঠাবে না, তাই না? আর যদি তাকে তুমি যদি নিজের মা বাবাকে বা বন্ধু বান্ধবকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যদি টেক্সট করো, খুবই ইনফর্মাল ওয়েতে আমরা করি, তাই না? কিন্তু সেটা যদি আমরা আমাদেরকে ম্যানেজারদেরকে করি বা বসকে করি, আমরা কিন্তু সেরকম ভাবে ইনফর্মাল ভাবে করতে পারবো না। আমাদেরকে কিন্তু প্রপার স্ট্রাকচার মেনটেন করতে হবে। এটাই কিন্তু আমাদের মেন পার্থক্য বিটুইন ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। পরবর্তীকালে আমরা এটাও দেখব যে ফর্মাল কমিউনিকেশনের কিন্তু অনেকগুলো টাইপ আছে, অনেক রকমের ডিফারেন্ট সিনারিও আছে। আবার ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যেও কিন্তু অনেক রকমের ডিফারেন্ট টাইপস আছে, সিনারিও আছে। সেকেন্ড লাস্ট পয়েন্টটা দেখো, কমিউনিকেশন ক্যান বি ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। যেমন ধরো আজকে যে যে আমরা কমিউনিকেশনটা করছি, এটা কিন্তু ডিরেক্ট কমিউনিকেশন নয়, তাই না? আমরা কিন্তু এখানে একটা ইনডিরেক্ট ভাবে কমিউনিকেট করছি একটা মিডিয়ামের মাধ্যমে। আমাদের মিডিয়ামটা কি এখানে? আমাদের মিডিয়ামটা হচ্ছে এখানে গুগল মিট, বা এটাও বলতে পারো আমাদের মিডিয়ামটা হচ্ছে এখানে ইন্টারনেট, তাই না? আমরা কিন্তু এখানে ফেস টু ফেস কমিউনিকেশন করছি না। তাহলে এটা কিন্তু ডিরেক্ট কমিউনিকেশন না, এটা কিন্তু হয়ে যাচ্ছে ইনডিরেক্ট কমিউনিকেশন। টেলিফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে কমিউনিকেশন গুলো হয়, সেগুলো কিন্তু ইনডিরেক্ট। ফেস টু ফেস যে কমিউনিকেশন গুলো হয়, সেগুলোকে আমরা ডিরেক্ট কমিউনিকেশনের মধ্যে দেখি। কমিউনিকেশনটা কোন দিকে ফ্লো করছে, তার উপরেও কিন্তু বেস করে আমরা ডিভাইড করতে পারি। যেমন ধরো, একটা অর্গানাইজেশনের মধ্যে অনেক রকমের হায়ারার্কি হয়, তাই না? একটা ম্যানেজার হতে পারে, তার নিচে অনেকে কাজ করছে, তাদের নিচে অনেকে কাজ করছে। এবার কমিউনিকেশনটা যে শুরু হচ্ছে, কমিউনিকেশনটা কোথা থেকে শুরু হচ্ছে? ম্যানেজার যদি কোনো কমিউনিকেশন করে, ধরো ম্যানেজার বলল যে আজকে আমাদের অর্গানাইজেশনে এই কাজটা হবে। তো ম্যানেজার কি করছে? ম্যানেজার তার নিচে যারা এমপ্লয়ি গুলো আছে, ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বাকি যারা এমপ্লয়ি আছে, ক্লার্ক আছে, পিয়ন আছে, ওদেরকে একটা ইমেল পাঠিয়ে দিল যে আজকে আমরা এটা করব। তাহলে দেখো, ম্যানেজারের যে পজিশনটা, ম্যানেজার তো সবার ওপরে একটা অর্গানাইজেশনে, তার নিচে বাকিরা আছে। তাহলে ম্যানেজার যখন তার ওপরের যে পজিশনটা, একটা হায়ারার্কিতে সে যখন ওপরে আছে, তাই না? আর যেটাকে আমরা অর্গানাইজেশনে যেটাকে আমরা বলি কর্পোরেট ল্যাডার, তাই না? মানে মই দিয়ে একদম ওপরে উঠে যদি যাই আমরা, অর্গানাইজেশনের একদম ওপরে আছে ম্যানেজার। তো ম্যানেজার যখন কোনো কিছু কমিউনিকেট করছে,
তার নিচের লেভেলের এমপ্লয়ীদেরকে, সেটা হয়ে যাচ্ছে আমাদের ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ঠিক আছে? কেন ডাউনওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে? কারণ সেটা আমাদের হচ্ছে ওপর থেকে নিচে, সেরকম ভাবে নিচ থেকে যদি ওপরে যায় সেটাও কিন্তু একরকমের কমিউনিকেশন হয়ে যাচ্ছে। আবার অনেক সময় এরকমও হয় যে হয়তো হায়ারার্কিতে দুজনে এক জায়গাতে আছে, এটা আমরা পরে এক্সাম্পল দিয়ে আরো ভালো করে বুঝবো, যে সাইড টু সাইড কমিউনিকেশন বা যেটাকে আমরা বলি হরিজন্টাল কমিউনিকেশন। মানে আমরা দেখতে পাচ্ছি যে দুজনেই সেম লেভেল অফ একটা পজিশন এনজয় করছে। একটা অর্গানাইজেশনের মধ্যে ধরো দুটো আলাদা ডিপার্টমেন্ট আছে, দুটো আলাদা ডিপার্টমেন্টের দুটো আলাদা ম্যানেজার। যদি আমরা দেখতে চাই ভালো করে, দুজনেই কিন্তু একই লেভেলে, তাহলে সেখানে কিন্তু আপওয়ার্ড কমিউনিকেশন হবে না, সেখানে কিন্তু ডাউনওয়ার্ড কমিউনিকেশন হবে না। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হায়ারার্কিতে দুজনে এক জায়গাতে আছে, দুজনে যদি দুজনের সঙ্গে কমিউনিকেট করে তাহলে সেটা আমাদের হয়ে যাবে হরিজন্টাল কমিউনিকেশন। সেটা কিন্তু আমাদের আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড কমিউনিকেশন হবে না। এই ডায়াগ্রামটা ভালো করে দেখো। এই ডায়াগ্রামটা যদি ভালো করে আমরা ফলো করি, and যদি এটা আমরা এটা কিন্তু একটা কনসেপ্ট, এটা যদি ভালো করে আমরা বুঝে যাই, তাহলে কিন্তু প্রসেস অফ কমিউনিকেশনটা আমরা খুব ভালো করে গ্রিপ করে নিতে পারবো। তো দেখো, এখানে সেন্ডার দেখতে পাচ্ছি, আমরা মেসেজ দেখতে পাচ্ছি, তারপরে আমরা এনকোডিং দেখতে পাচ্ছি, মিডিয়া, ডিকোডিং, রিসিভার, ফিডব্যাক। তো এখানে দুটো নতুন টার্ম যেটা আমরা এতক্ষণ অব্দি দেখিনি, একটা হচ্ছে আমাদের এনকোডিং, একটা হচ্ছে আমাদের ডিকোডিং। তো দেখো, সেন্ডার যখন একটা মেসেজ পাঠাচ্ছে, এবার ধরো তোমরা কোনো বন্ধুকে ধরো মেসেজ করবে, বা তোমাদের অর্গানাইজেশনে তোমরা কোনো প্রবলেম ফেস করছো, তো সে রিলেটেড তুমি একটা মেসেজ তুমি পাঠাবে। এবার তোমার মাথায় অনেক কিছু চলতে পারে, তাই না? তোমার মাথায় যেগুলো চলছে, তোমার মাথায় হয়তো হাজারটা জিনিস চলছে, তুমি তো সে হাজারটা জিনিস তোমার মেসেজে লিখবে না, সেটা সম্ভব নয়। কারণ আমাদের কমিউনিকেশন যে প্রসেসটা, আমরা যেভাবে কমিউনিকেট করছি বা যে জিনিসটা আমরা কমিউনিকেট করছি, আমরা ওই স্লাইডে কি দেখলাম, যে কমিউনিকেশনটা ক্লিয়ার হতে হবে আর কনসাইজ হতে হবে। ক্লিয়ার বলতে একদম সিম্পল হতে হবে, ইজিলি বুঝতে পারে যাতে লোকে, আর কনসাইজ হতে হবে, ছোট হতে হবে। তো আমাদের মাথায় যদি হাজারটা এরকম আইডিয়া চলে, সেটাকে আমরা কিভাবে কমিউনিকেট করবো? সেটাকে তো আমরা লিখতে পারবো না, তাই না? তাহলে এইটাকে আমরা বলি এনকোড করা। এনকোড করা মানে হচ্ছে ভালো করে আমাদের আইডিয়া গুলোকে এক জায়গাতে এনে খুব ঠান্ডা মাথায় একটা মেসেজ বানানো, যাতে সেই মেসেজটা এতটাই ক্লিয়ার হয় আর কনসাইজ হয়, যে যখন আমরা এটা রিসিভারকে পাঠাবো, সে যেন খুব তাড়াতাড়ি খুব ইজিলি এটাকে ডিকোড করতে পারে। ডিকোড করা বলতে, যে মেসেজটা আমি পাঠালাম, সেই মেসেজটার মধ্যে যে মানেটা আছে, যে মিনিংটা আছে, বা যে অবজেক্টিভটা, যে কারণের জন্য সেই মেসেজটা আমি পাঠাচ্ছি, যে যে নিচ্ছে মেসেজটা, যার কাছে পৌঁছাচ্ছে, যে রিসিভার, সে যাতে সেটাকে ইজিলি বুঝতে পারে। কারণ আমি যে মেসেজটা পাঠাচ্ছি তার পিছনে একটা কারণ আছে, অবজেক্টিভ আছে, আমি তো অকারণে পাঠাচ্ছি না। তো যে কারণটা ফুলফিল করবার জন্য, যে অবজেক্টিভটা ফুলফিল করবার জন্য আমি মেসেজটা পাঠাচ্ছি, অপরদিকে সে যদি বুঝতেই না পারে, তাহলে তো কমিউনিকেশনের কোনো মানেই দাঁড়াচ্ছে না। তাই এনকোডিং আর ডিকোডিং কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে মেসেজটাকে এমন ভাবে এনকোড করতে হবে, মেসেজটাকে এমন ভাবে ফ্রেম করতে হবে, যাতে যে রিসিভার, সে যাতে খুব ইজিলি সেটাকে ডিকোড করতে পারে, খুব ইজিলি যাতে সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে। হুম। তো দেখো, এনকোডিং এর সময় কিন্তু, বা ওই যে প্রসেসটা হচ্ছে, আমি ধরো এনকোড করলাম, এনকোড করে যে মেসেজটাকে আমি পাঠাচ্ছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নয়েজেরও একটা প্রবলেম চলে আসে। নয়েজ কিন্তু অনেক রকমের হতে পারে। ফর এক্সাম্পল, ধরো একটা এক্সাম্পল যদি দেখি, খুব খুব ইজি এক্সাম্পল। ধরো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেট করছি, রাইট? তাহলে এখানে আমাদের মিডিয়ামটা কি হচ্ছে? আমাদের মিডিয়ামটা হচ্ছে ইন্টারনেট, তাই তো? তো এখানে দেখো, যার মাইক্রোফোনটা ওপেন আছে একটু অফ করে দাও। যার যার মাইক্রোফোনটা অফ আছে একটু অফ করে দাও। হুম।
কার কার মাইক্রোফোনটা অন আছে? কার মাইক আচ্ছা, তো এই মুহূর্তে যেটা হলো এটাও কিন্তু একটা এক্সাম্পল অফ নয়েজ। হুম, ধরো আমি যে মেসেজটা পাঠাবার চেষ্টা করছিলাম, যেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, তো সেই যে বোঝানোর, ধরো এই যে আওয়াজটা হচ্ছিল অকারণে, তো আমি যদি কনস্ট্যান্টলি সে আওয়াজটাকে ইগনোর করে আমি যদি কথা বলতে থাকতাম, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু শুনতে পেতে না, তাই না? এবার ধরো আমি যদি কন্টিনিউ করে যেতাম আর আমি যদি রিপিট না করতাম, তাহলে কি হতো, এই যে মাঝখানে যে আওয়াজটা হলো তার ফলে কিন্তু তোমরা আমার মেসেজটা পুরোপুরি পেতে না। তাহলে এটা কিন্তু একটা লাইভ এক্সাম্পল অফ নয়েজ। আর যে এক্সাম্পলটা আমি তোমাদেরকে দিতে যাচ্ছিলাম, ধরো আমি ইন্টারনেটের মাধ্যমে তোমাদেরকে এই মুহূর্তে পড়াচ্ছি, আমার যদি এই মুহূর্তে ইন্টারনেটে কোনো প্রবলেম শুরু হয় বা তোমাদের যদি ইন্টারনেটে কোনো প্রবলেম শুরু হয়, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা দেখতে পারবো যে যে কমিউনিকেশনটা আমরা করছিলাম, যে ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে পাঠাবার চেষ্টা করছিলাম, সেই ইনফরমেশন গুলো কিন্তু তোমরা 100% পেতে না। আর সেই ইনফরমেশন যদি 100% না পাও, তাহলে যে অবজেক্টিভটা আমার ছিল, যে তোমাদেরকে আমি এই পার্টিকুলার জিনিসগুলো কমিউনিকেট করতে চাই, তাহলে সেটা কিন্তু, অবজেক্টিভটা কিন্তু ফুলফিলড হতো না, তাই না? তো চ্যানেলের একটা মিডিয়ামের মাধ্যমে আসছে, রাইট? যদি নয়েজ না থাকে তাহলে 100% সেই মেসেজটা তোমাদের কাছে পৌঁছাবে, তোমরা সেটাকে শুনবে, বুঝবে, তোমরা সেটাকে ডিকোড করবে। এবার ডিকোড করবার পর যদি মনে হয় যে কোথাও হয়তো বুঝতে পারছো না বা কোথাও প্রবলেম হচ্ছে, তাহলে সেটার উপরে বেস করে তোমরা একটা ফিডব্যাক পাঠাবে, তাই না? আর সেই ফিডব্যাকটা এসে পৌঁছাবে আমার কাছে। এবার ভালো করে দেখো, এই রিসিভারের থেকে যে লাইনটা গেছে, অ্যারোটা গেছে ফিডব্যাক হয়ে সেন্ডারের কাছে, ওই মুহূর্তে কিন্তু রিসিভার নিজে একজন সেন্ডার হয়ে গেল। মানে যে মুহূর্তে তোমরা আমার ইনফরমেশন গুলো মাথায় নিয়ে তোমরা বুঝবে আর তারপরে আমার সঙ্গে কমিউনিকেট করবে, আমাকে বলবে স্যার এখানে প্রবলেম হয়েছে, আমি এটা বুঝতে পারছি না, সেই মোমেন্টে কিন্তু তোমরা আর রিসিভার রইলে না, তোমরা কিন্তু সেই মোমেন্টে সেন্ডার হয়ে গেলে, তাই না? আর যেই মুহূর্তে তোমাদের রেসপন্স গুলো আমি পাবো, আমি কিন্তু সেই মোমেন্টে আর সেন্ডার রইলাম না, আমি কিন্তু সেই মোমেন্টে হয়ে গেলাম রিসিভার। আমি তোমাদের প্রবলেম গুলো শুনলাম, তোমাদের ফিডব্যাকটা নিলাম, আর তার উপরে বেস করে আমি আবার আমার, ধরো যে প্রবলেম গুলো ছিল সেগুলোকে আমি শুধরে আমি বেটার ভাবে তোমাদের সাথে কমিউনিকেট করবার চেষ্টা করলাম। তাহলে দেখো, ভালো করে যদি অ্যারো গুলোকে ফলো করো, এটা কিন্তু একটা সাইক্লিক প্রসেস, এটা কিন্তু কন্টিনিউয়াসলি এটা কিন্তু ফ্লো হতে থাকবে, তাই না? এবারে দেখো, তো নয়েজ কত রকমের হতে পারে, মানে নয়েজ বলতে বেসিক্যালি আমরা রেফার করছি ডিস্টারবেন্স, যে কমিউনিকেশন করবার সময় আমরা অনেক রকমের নয়েজ এনকাউন্টার করতে পারি। এবার দেখো, নয়েজ বলতে যে শুধু আওয়াজ তা কিন্তু নয়, তাই না? নয়েজ বলতে এখানে আমরা বোঝাচ্ছি ডিস্টারবেন্স। এবার ডিস্টারবেন্সটা অনেক রকমের হতে পারে। ধরো ফিজিক্যাল নয়েজ হতে পারে, ফিজিওলজিক্যাল নয়েজ হতে পারে, সাইকোলজিক্যাল নয়েজ হতে পারে, সেমান্টিক নয়েজ হতে পারে, কালচারাল নয়েজ হতে পারে। তো টোটাল 5 রকমের নয়েজ কিন্তু আমরা কমিউনিকেশনে দেখতে পাই নর্মালি। প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে ফিজিক্যাল নয়েজ। ফিজিক্যাল নয়েজ বলতে সেটাকে আমরা, ধরো যেগুলোকে আমরা বলি এনভায়রনমেন্টাল নয়েজ, সেটার মধ্যে ধরো রেনিং সাউন্ড, থান্ডার স্টর্ম, বার্কিং ডগ, মানে বেসিক্যালি আমাদের আশেপাশে তোমরা ধরো যে 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 জায়গাতে এই মুহূর্তে বসে আছো, যেখানে বসে তোমরা এই ক্লাসটা করছো, তোমাদের আশেপাশে যদি গাড়ি ঘোড়া চলে, যদি খুব জোরে আওয়াজ হয়, তোমরা হয়তো শুনতে পাচ্ছ না সেই আওয়াজগুলোর জন্য, রাইট? তো সেগুলো কিন্তু একরকমের এনভায়রনমেন্টাল সাউন্ডস এর মধ্যে আমরা ধরছি। আর এগুলোকে কিন্তু আমরা বলবো ফিজিক্যাল নয়েজ, তাই না? ফিজিক্যাল নয়েজ। তো এই আমাদের আশেপাশে ধরো ধরো এই মুহূর্তে যদি আমার পাশে যদি কোনো জোরে কেউ আওয়াজ করে, ধরো তোমরা যেখানে বসে আছো তার পাশ দিয়ে ধরো জোরে একটা গাড়ি চলে গেল, জোরে হর্ন বাজাতে বাজাতে চলে গেল, তো সেই সেই মোমেন্টে যে ইনফরমেশনটা আমি তোমাদেরকে পাস অন করছি, আমি যেটা পড়াচ্ছি, তোমরা হয়তো সে পার্টটা মিস করে গেলে, শুনতে পেলে না, রাইট? তো ওই যে নয়েজটা হলো, ওই যে ইন্টারফারেন্স হলো, বা ওই যে ডিস্টারবেন্সটা হলো, তার ফলে কিন্তু আমাদের কমিউনিকেশনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল।
তো সেটাকে আমরা বলি ফিজিক্যাল নয়েজ। এই টাইপের যেগুলো হয় সেগুলোকে আমরা বলি ফিজিক্যাল নয়েজ। তারপরে দেখো ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল বলতে আমরা বলছি এখানে শারীরিক কোনো ইস্যু, তাই না? তার মধ্যে কি কি হতে পারে? ফিজিক্যাল উইকনেস, সিকনেস। ধরো তোমার মাথা ব্যথা করছে, তুমি শুনতে পাচ্ছ না পুরোটা, তুমি হয়তো কানে শুনতে পাও না, তুমি হয়তো চোখে দেখতে পাও না, তুমি হয়তো বা ধরো আমি কমিউনিকেট করছি, আমি হয়তো বড্ড তাড়াতাড়ি কথা বলছি, বা এতটা আস্তে, এতটা স্লো কথা বলছি, এতটা ধীরে সুস্থে কথা বলছি, তোমরা হয়তো অ্যাটেনশন নিতে পারছো না। বা আমি ধরো খুব চেঁচিয়ে কথা বলছি, বা এতটাই আস্তে গলায় কথা বলছি, তোমরা শুনতে পারছো না। বা ধরো তোমরা যে ঘরে বসে আছো, ধরো কারেন্ট অফ হয়ে গেছে, পাখা চলছে না, এসি চলছে না, বাইরে হাওয়া বইছে না, তোমরা গরমে এতটাই তোমরা মানে অস্থির হয়ে গেছো যে যেগুলো আমি বলছি তোমরা সেগুলো মাথায় নেবার মানে পরিস্থিতিতেই নেই, তাই না? তো এগুলো চলে আসছে আমাদের ফিজিওলজিক্যাল নয়েজের মধ্যে, যেগুলোকে আমরা বলতে পারি ফিজিক্যাল উইকনেস বা সিকনেস এর মধ্যে, তাই না? তো ধরো জ্বর হয়েছে বা মাইগ্রেন হয়েছে, মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, তো অবভিয়াসলি ক্লাসে বসে আছো, যতটাই মন দেবার চেষ্টা করো না কেন, তোমাদের শারীরিক যে প্রবলেম গুলো হচ্ছে, যে ব্যারিয়ার গুলো হচ্ছে, সেগুলোর জন্য তোমরা কিন্তু 100% কমিউনিকেশনটা দিতে পারবে না। তা সেটাও কিন্তু একরকমের আমাদের নয়েজ হয়ে যাচ্ছে। তারপরে দেখো সাইকোলজিক্যাল নয়েস। হুম, এটা হচ্ছে মানসিক যদি কোনো মানে মানসিক টাইপের যদি কোনো নয়েস হয়, সাইকোলজিক্যাল ফ্যাক্টর। ধরো তোমাদের অ্যাটিটিউড যেটা, বা তোমাদের চিন্তাধারা, তোমাদের যে বিলিফ সিস্টেম যেটা, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো আহ, আজকে ধরো খবরে ধরো তোমরা কিছু দেখছো, রাইট? সে খবরে তোমরা দেখছো, আর সে খবরে হয়তো কোনো পার্টিকুলার ধর্মের ব্যাপারে, বা কোনো পার্টিকুলার জাতির ব্যাপারে, বা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির ব্যাপারে কোনো কথা চলছে। এবার তোমাদের হয়তো সেগুলো পছন্দ নয়, তোমরা সেগুলো হয়তো শুনতে চাও না, কারণ সেগুলো হয়তো তোমাদের চিন্তাধারা, তোমাদের ভাবনা চিন্তা, তোমাদের যে বিশ্বাস, সেগুলোর বিরুদ্ধে গিয়ে হয়তো সেগুলো বলছে। তো সেই মুহূর্তে কিন্তু তোমাদের শরীরের মধ্যে মানে তোমরা ইন্টারনালি সেটাকে এমন ভাবে ভাবে হয়তো রিজেক্ট করবে, তোমরা এতটাই রেগে যাবে, এতটাই তোমাদের মধ্যে হয়তো ইমোশন চলে আসবে, যে সেগুলো তোমরা শুনতেই চাইছে না, তোমরা সেগুলো শুনবেই না। তাহলে সেটাও কিন্তু এক রকমের নয়েজ হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে ধরছি। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে সেমান্টিক নয়েজ। সেমান্টিক নয়েজের মধ্যে সিনট্যাকটিক্যাল ব্যারিয়ার। সিনট্যাক্স বলতে ধরো গ্রামাটিক্যাল কোনো এরর হচ্ছে। ধরো ধরো আমি ইংলিশে বলছি, কিন্তু আমি হয়তো ইংলিশটা এতটাই খারাপ ভাবে বলছি যে তুমি হয়তো 100% ইংলিশ জানো, কিন্তু আমার ইংলিশটা এতটাই খারাপ যে তুমি সেটা বুঝতেই পারছো না, তাই না? বা ধরো কোনো একটা শব্দ, সেটা আমি হয়তো ঠিক করে প্রোনাউন্স করতে পারছি না, আমি হয়তো ভুলভাবে সেটাকে প্রোনাউন্স করছি। তো প্রোনাউন্সিয়েশনটা আমি এতটাই খারাপ করছি, তুমি সেটা বুঝতেই পারছো না। বা এমনও হতে পারে যে আমি হয়তো এতটাই বেশি ইংলিশ জানি, বা এতটাই বেশি বাংলা জানি, যে আমি এমন এমন শব্দ ব্যবহার করছি যেগুলো হয়তো তোমরা আগে শোনোনি। এবার আমি আমার মনের মতো করে, আমার ইচ্ছা মতো আমি কমিউনিকেট করে যাচ্ছি, কিন্তু অন্যদিকে তুমি সে শব্দের মানেই বুঝতে পারছো না, তাই না? আমি ধরো ভুলভাবে সেন্টেন্সটা বলছি, সেই সেন্টেন্সটার মধ্যে ধরো গ্রামাটিক্যাল এরর আছে, অনেক রকমের প্রবলেম হতে পারে। মানে টেকনিক্যাল অনেকগুলো প্রবলেম হতে পারে যেভাবে আমরা কমিউনিকেট করছি তার মধ্যে। তো সেটাও কিন্তু এক রকমের ব্যারিয়ার হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি তোমার সিনট্যাকটিক্যাল ব্যারিয়ার বা সেমান্টিক নয়েজ। আর লাস্ট যে নয়েজটা আমরা দেখব সেটা হচ্ছে কালচারাল নয়েজ। কালচারাল প্রবলেমের মধ্যে হয়তো হতে পারে, যেমন ধরো আমাদের কালচারে ধরো হ্যান্ডশেকের যে এটা এটা নেই, তাই না? হ্যান্ডশেক করবার যে এই যে তোমার রিচুয়ালটা, এটা দেখবে ওয়েস্টার্ন যে সোসাইটি গুলো আছে, আমেরিকা, ইউরোপ, এইসব দেশে হ্যান্ডশেক করাটা একটা তোমার ইটস আ ওয়ে অফ লাইফ। আমাদের এখানে ধরো আমরা হাত জোর করে নমস্কার করি। জাপানে আবার ধরো ওরা নিচু হয়ে, ওরা কিন্তু ঝুঁকে অপর মানে একে অপরকে কিন্তু ওরা গ্রিট করে, তাই না? তো এবার ধরো আমেরিকার কেউ যদি এখানে আসে, আর তার সাথে যদি আমরা হ্যান্ডশেক না করি, তার সাথে যদি আমরা হাত জোর করে নমস্কার করি, ওই মুভমেন্টে কিন্তু কমিউনিকেশনের মধ্যে একটা প্রবলেম হয়ে যাবে। কিন্তু এই প্রবলেমটা যে আমরা জিসে পড়ে তৈরি করছি তা নয়, তাই না? এই প্রবলেমটা হচ্ছে একটা কালচারাল একটা প্রবলেম। মানে এখানে কালচারাল একটা ব্যারিয়ার চলে আসছে, কমিউনিকেশন এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? ধরো আমাদের যে কালচার, আমাদের যে বিলিফ সিস্টেম, আমাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ, সেই বিলিফ সিস্টেম, সেই কালচারটা 100% ডিফারেন্ট, 100% অন্যরকম। তো অবভিয়াসলি অন্য কোনো কালচারের মানুষের সঙ্গে যখন আমরা কমিউনিকেট করব, কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমরা প্রবলেম ফেস করব। এটা যে মানে এই প্রবলেমটা ফেস করবার জন্য যে তোমাদেরকে
মানে আমেরিকা বা ইউরোপ বা জাপানের এক্সাম্পল দিতে হবে তা কিন্তু নয়। তোমরা যদি তোমাদের রাজ্য ছেড়ে ভারতের অন্য কোনো রাজ্যে যাও, তোমরা কিন্তু এই প্রবলেমটা ফেস করবে। কালচারাল প্রবলেম এটাকে আমরা বলি কালচারাল নয়েস। ঠিক আছে, তাহলে কমিউনিকেশন প্রসেসের মধ্যে নয়েজ কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট ফ্যাক্টর। নয়েজ তাহলে কত রকমের হয়? নয়েজ আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু 5 রকমের হয় মেজরলি। একটা হচ্ছে ফিজিক্যাল নয়েজ, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল নয়েজ, একটা হচ্ছে সাইকোলজিক্যাল নয়েজ, একটা সেমান্টিক নয়েজ, আর একটা হচ্ছে কালচারাল নয়েজ। তাহলে দেখো এক্সাম্পল সমেত কিন্তু এগুলো আমি তোমাদেরকে বোঝালাম। তো কনসেপ্টটা কিন্তু ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। কোয়েশ্চেন এরকমও আসতে পারে যে একটা পার্টিকুলার টাইপের সিচুয়েশন দিয়ে দিল, আর সেখান থেকে বললো যে এখানে আমরা কিরকম টাইপের নয়েজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এরকম টাইপের উত্তরগুলো কিন্তু গেসওয়ার্ক করে হবে না। এই রকমের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকে কিন্তু ঠিকভাবে অ্যাটেম্প করতে গেলে কিন্তু আমাদেরকে আমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এবারে দেখো ক্লাসরুম কমিউনিকেশন। দেখো নেট, এই যে পরীক্ষাটা, এই নেট পরীক্ষাটার একটা মেন অবজেক্টিভই হচ্ছে যে ফিউচার জেনারেশন যারা টিচার তাদেরকে প্রিপেয়ার করা, তাই না? তো এখানে দেখো ক্লাসরুম কমিউনিকেশনটা সেই জন্য কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে। অ্যাজ আ টিচার এই যে কমিউনিকেশন ইউনিটটা আমরা পড়ছি, আমাদের মেন অবজেক্টিভ মানে নেটের মেন অবজেক্টিভ থ্রু দিস ইউনিট হচ্ছে আমাদেরকে এটা শেখানো যে একটা ক্লাসরুমের মধ্যে কিভাবে আমরা ইন্টারঅ্যাক্ট করব, একটা টিচার আর স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশনটা কিরকম টাইপের হবে। হুম, তো ক্লাসরুমের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ অবভিয়াসলি একটা শেয়ারিং অফ ইনফরমেশন হচ্ছে। আর শুধু ইনফরমেশন যে শেয়ার করা হচ্ছে তা কিন্তু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছে, তাই না? তো দ্য অবজেক্টিভ অফ ক্লাসরুম কমিউনিকেশন ইজ ডেভেলপিং নলেজ, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস অ্যান্ড ইভ্যালুয়েশন এবিলিটি। তো ক্লাসরুমের মধ্যে যে আমরা কমিউনিকেট করছি সেই কমিউনিকেশনের মেন অবজেক্টিভটা কি? মানে আমরা যে ক্লাসরুমের মধ্যে কমিউনিকেট করছি সেই কমিউনিকেশন অ্যাচিভ করবার চেষ্টা করছি। আমরা এটাই চেষ্টা করি যে স্টুডেন্টের মধ্যে যাতে নলেজ তৈরি হয়। আর নলেজ যে শুধু তৈরি, নলেজ তৈরি হবে তা কিন্তু নয়, কিভাবে অ্যাপ্লাই করব, আমরা আমাদের মধ্যে একটা অ্যানালিসিস করবার ক্ষমতা আমাদের আশেপাশে হচ্ছে সেগুলোকে যাতে আমরা ইভ্যালুয়েট করতে পারি, সেগুলোকে যাতে আমরা ভালো করে, তাই না? তো 4 নম্বর পয়েন্টটা দেখো, ইট ইজ ইউজফুল ওয়েন ইট ইজ আ ক্লাসরুম কমিউনিকেশন। কিন্তু দেখো অনেক ক্ষেত্রে হয়তো তোমরা এটা রিয়েল লাইফে ফেস করছো যে কমিউনিকেশনটা কিন্তু একদিক থেকে হচ্ছে, দুদিক থেকে হচ্ছে না। তো আমরা প্রত্যেকেই হয়তো এমন এমন কোন টিচারের আন্ডারে পড়াশোনা, স্যার বা ম্যাম তারা নিজেরাই নিজেদের মতো বলে গেছে, অন্যদিক সেটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যায়, যে এইরকম টাইপের একটা ওয়ান ওয়ে লেকচার মেথড এফেক্ট, যে আজকের দিনে কিন্তু এটাকে খুব বেশি করে এমফাসাইজ করা হয় যে ক্লাস যেন একটা টু ওয়ে কমিউনিকেশন হয়। মানে টিচাররা যেরকম স্টুডেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ইনফরমেশন পাস করবে স্টুডেন্টদেরকে, স্টুডেন্টদেরকেও যেন একটা অপরচুনিটি দেওয়া হয় টু কমিউনিকেট উইথ দ্য টিচার। সেটা উত্তর দেবার মাধ্যমে, সেটা ফিডব্যাক না কেন, কমিউনিকেশন ইন আ ক্লাসরুম এটা কিন্তু সবসময় টু ওয়ে অবভিয়াসলি হয়। কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশনের মধ্যে অনেকগুলো প্রবলেম আছে। যেমন ধরো ওয়ান ওয়ে কমিউনিকেশন স্টুডেন্টস অ্যাবিলিটিস টু আস্ক কোয়েশ্চেন এন্ড ক্লিয়ার দেয়ার ডাউট। হয়তো বা হয়তো এটা ভাবছে যে টিচার বকবে বা টিচার হয়তো মজা ওড়াবে বা টিচার বন্ধুরাও হাসবে। তো এই এই ভয়গুলো কিন্তু মানে স্টুডেন্টের যে অ্যাবিলিটি গুলো, সেই অ্যাবিলিটি গুলোকে কিন্তু কমিয়ে দেয়, সেই অ্যাবিলিটি গুলোকে কিন্তু কোয়েশ্চেন যদি আমরা না জিজ্ঞেস করতে পারি, আমরা যদি সলভ করতে না পারি, তাহলে ক্লাসরুম কমিউনিকেশনের মানেটা কি দাঁড়ালো? কমিউনিকেশনের মেন অবজেক্টিভ অফ দ্য স্টুডেন্ট, কিন্তু স্টুডেন্ট সেটার ব্যাপারে টিচারকে বলতে না পারে, তাহলে অবজেক্টিভটা কি? এটা ফেল্ড কমিউনিকেশন হচ্ছে, তাই না? সে কারণে কিন্তু ফিডব্যাক প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। ঠিক আছে, ইট ইজ ইউজ টু প্ল্যান ফিউচার অ্যাক্টিভিটি এন্ড মেক ইমপ্রুভমেন্ট।
ফর এক্সাম্পল ধরো তোমরা যে ক্লাসে পড়াবে, তোমরা ধরো যখন কোনো ইনস্টিটিউশন জয়েন করবে, সেটা স্কুল হোক বা কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, তোমাদের হয়তো পোস্টিং এমন জায়গাতে হলো, তোমরা দেখছো যে তোমাদের যে লেভেল, তোমরা যে লেভেলে পড়াশোনা করেছো বা তোমাদের টিচাররা তোমাদেরকে যেভাবে পড়িয়েছে, সেই মেথডে যখন তুমি তোমার ছাত্র ছাত্রীদেরকে পড়াতে যাচ্ছ, তারা হয়তো সেটাকে নিতে পারছে না। তুমি হয়তো এতটাই হাই লেভেলে পড়াচ্ছ, আর তোমার হয়তো পোস্টিং হয়েছে এতটাই একটা প্রত্যন্ত জায়গাতে, যেখানে হয়তো এডুকেশন এডুকেশন যে কালচারটা বা এডুকেশন লেভেলটা হয়তো খুবই কম। তো তুমি যে লেভেলে পড়াবার চেষ্টা করছো, তারা সেটা নিতেই পারছে না। আবার স্টুডেন্টরা যদি তোমাকে এসে বলে যে স্যার বা ম্যাম আমরা বুঝতে পারছি না, সেই মোমেন্টে কিন্তু তোমাকে তোমার টিচিং মেথডটাকে চেঞ্জ করতে হবে। তোমাকে কিন্তু তোমার টিচিং মেথডটাকে এমন ভাবে মডিফাই করতে হবে, হয়তো সেটাকে ডাউনগ্রেড করতে হবে। ডাউনগ্রেড করা না, তোমাদেরকে সেই তোমাদের টিচিং মেথডটাকে এমন একটা লেভেলে আনতে হবে যাতে ইউ আর এবল টু কমিউনিকেট উইথ ইউর স্টুডেন্ট। কারণ স্টুডেন্টদের সঙ্গে যদি কমিউনিকেট করতে না পারো, তাহলে আর স্টুডেন্টদের যদি ইমপ্রুভ করতে সাহায্য না করতে পারো থ্রু ইউর মেথডস, তাহলে কিন্তু ক্লাসরুম কমিউনিকেশনটা এফেক্টিভ হবে না। এবারে দেখো, ক্লাসরুম কমিউনিকেশন আমরা এফেক্টিভলি কিভাবে ম্যানেজ করব, তাই না? তো ক্লাসরুম কমিউনিকেশন কেন দরকার, কি জন্য দরকার, কিভাবে আমরা করব, ওয়েল এন্ড গুড, কিরকম হতে পারে নর্মালি, কিন্তু এফেক্টিভলি কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, এই স্লাইডে আমরা সেটাই দেখব। প্রথম পয়েন্টটা দেখো, টিচার্স মাস্ট এনকারেজ স্টুডেন্টস পার্টিসিপেশন বাই মেকিং দেম লিসেন অ্যাক্টিভলি, তাই না? তুমি ক্লাসে পড়াচ্ছ, আর তোমার কাজ হচ্ছে পড়ানো, তুমি পড়াচ্ছ, তোমার কথা কেউ শুনছে কি শুনছে না তোমার যায় আসছে না। তুমি কোনো উল্টে কোয়েশ্চেন করছে না, তুমি দেখতে পাচ্ছ তারা কথা বলছে বা অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু তুমি কোনোভাবেই ওটার উপরে ফোকাস করছে না। তুমি জানো তোমাকে 1 ঘন্টা ক্লাসের মধ্যে থাকতে হবে, তুমি তোমার কাজ করছো, করে বেরিয়ে যাচ্ছ, তুমি জানো মাসের শেষে তুমি পয়সা পেয়ে যাবে। এটা কিন্তু যদি করো, তাহলে সেটা কিন্তু একটা এফেক্টিভ কমিউনিকেশন হবে না। তোমাকে দেখতে হবে যে তোমাদেরকে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যাতে ছাত্রছাত্রীরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। তোমাকে এমন এমন ভাবে মেথডস এমপ্লয় করতে হবে, এমন এমন ভাবে স্টেপস নিতে হবে যাতে ওরা বাধ্য হয় টু লিসেন টু হোয়াট ইউ আর সেইং, তাই না? আর যদি শোনে, তখনই কিন্তু ওরা পার্টিসিপেট করতে পারবে। সেকেন্ড পয়েন্টটা দেখো, টিচার মাস্ট আন্ডারস্ট্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন অফ দ্য স্টুডেন্টস, তাই না? অনেক সময় ধরো তুমি যখন একটা স্টুডেন্টকে, তুমি ধরো ক্লাসে কিছু পড়াচ্ছ, তুমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলে যে কি রে, বুঝতে পারলি আমার কথাটা? এবার সে হয়তো ভয়তে বলবে হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু অ্যাজ আ টিচার তোমাকে এটা দেখতে হবে ওই ছেলেটা বা ওই মেয়েটার মুখের এক্সপ্রেশনটা, ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু টিচাররা ধরে ফেলতে পারে যে একটা স্টুডেন্ট বুঝতে পেরেছে কি পারেনি। তাহলে ক্লাসরুম কমিউনিকেশন তখনই এফেক্টিভ হবে যখন তুমি অ্যাজ আ টিচার তুমি বুঝতে পারবে থ্রু দ্য ফেসিয়াল এক্সপ্রেশন অফ ইউর স্টুডেন্ট যে তুমি যেটা পড়াচ্ছ তারা সেটা বুঝতে পারছে কিনা। যদি তুমি দেখো যে তার মুখের এক্সপ্রেশনের মধ্যে সে কনফিডেন্সটা নেই, তুমি তাকে আবার জিজ্ঞেস করো, আর তাকে এনকারেজ করো যাতে সে তার প্রবলেমটা তোমাকে এসে জানায়, আর তারপরে যাতে তুমি সেটাকে আরো বেটার ভাবে এক্সপ্লেন করতে পারো যাতে সে তার প্রবলেমটা সলভ করতে পারে। তারপরে এটা দেখো, টিচার মাস্ট স্যার স্ক্রিন টিচার দেখতে মাস্ট পাচ্ছি না, হুম স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সবাই কি দেখতে পাচ্ছ না? না, আমি তো বাকিরাও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি যে তুমি যে বললে দেখতে পাচ্ছ না, একবার মিটিংটা লিভ করে আর একবার জয়েন করো, তোমার নেটে হয়তো কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা স্যার। হুম, আচ্ছা। টিচার্স মাস্ট আস্ক কোয়েশ্চেন্স টু স্টুডেন্টস টু টেস্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। তো এগুলো ধরো, মানে আমাদের এই যে পয়েন্টগুলো আমরা পড়ছি, এগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য খুবই ভালো পয়েন্টস এগুলো। কারণ কোয়েশ্চেন এরকম আসতে পারে যে হয়তো তোমাকে একটা ক্লাসরুমের সিনারিও দিয়ে দেবে, সেই সিনারিওতে ওপর বেস করে কিন্তু তোমাকে কোয়েশ্চেন করবে। হুম। তো দেখো এখানে বলছে টিচার শুড অলওয়েজ মোটিভেট স্টুডেন্টস এন্ড ডেভেলপ কর্ডিয়াল রিলেশনশিপ উইথ দেম। কর্ডিয়াল বলতে একটা ভালো সম্পর্ক মেনটেন করতে হবে, এমন যেন না হয় যে স্টুডেন্টরা এতটাই ভয় পায় তোমাকে যে তোমার নিজেদের প্রবলেম গুলো এসে তোমাকে ওরা জানাচ্ছে না। টিচিং কমিউনিকেশন শুড বি প্রেসাইজ এন্ড ক্লিয়ার। কমিউনিকেশন, নর্মাল কমিউনিকেশনে যেরকম প্রেসাইজ হতে হবে, ক্লিয়ার হতে হবে, টিচিং মানে যখন পড়াচ্ছ, যেটা পড়াচ্ছ সেটাও কিন্তু খুবই ক্লিয়ার হতে হবে আর প্রেসাইজ হতে হবে। মানে তুমি একটা ডিফিকাল্ট আইডিয়া, সেটা হয়তো তুমি নিজেই ঠিক করে বুঝতে পারছো না, সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তুমি এমন করে বলতে গেলে তার ফলে মানে ওরাও বুঝতে পারলো না, তুমিও আরো ঘুরিয়ে ফেললে, সেটা কিন্তু করলে হবে না।
খুব কম কথায় যতটা বেটার বোঝাতে পারবে সেটাই কিন্তু ডিটারমাইন করবে যে তোমার টিচিং মেথডটা এফেক্টিভ কিনা, মানে তুমি যে কমিউনিকেশন করছো ক্লাসরুমে সেটা এফেক্টিভ কিনা। While teaching, teacher should always take a pause or short breaks after finishing a topic. তো দেখো, ক্লাসরুমের মধ্যে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, বিশেষ করে আহ, এখনকার জেনারেশনে আমরা এটা দেখতে পাই যে বাচ্চাদের অ্যাটেনশন স্প্যানটা খুবই কম। মানে তুমি যদি কনস্ট্যান্টলি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কনস্ট্যান্টলি কথা বলতে থাকো, একটার পর একটা টপিক পকাতে থাকো, একটা সময় গিয়ে তোমারও মুখে ব্যথা হয়ে যাবে, তুমিও ঠিক মতো পড়াতে পারবে না। অন্যদিকে যারা তোমার স্টুডেন্ট তারা কিন্তু অ্যাটেনশন হারিয়ে ফেলবে। ওরা হয়তো একটা টপিক ভালো করে শুনবে, কিন্তু তুমি যদি ওদেরকে মাঝখানে ব্রেক না দাও, বা হয়তো ওদিন কি আবার ব্রেক না দিয়ে নতুন টপিক শুরু করে দিলে, ওরা কিন্তু সেকেন্ড থার্ড টপিক থেকে কিন্তু আর 100% অ্যাটেনশন দিতে পারবে না। তাহলে অ্যাজ আ টিচার কিন্তু এটাও তোমার জন্য ইম্পর্টেন্ট ডিটারমাইন করা যে কখন একটা পজ দিতে হবে, কখন একটা ব্রেক নিতে হবে। তুমি ক্লাসে 1 ঘন্টা আছো বলে যে 1 ঘন্টা তোমাকে টপ টু বটম পড়িয়ে যাবে তা কিন্তু নয়। তোমাকে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে, তোমাকে দেখতে হবে বাচ্চাদের ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে তোমাকে এটা বুঝতে হবে যে ওরা আর কন্টিনিউ করতে পারবে কিনা আজকের জন্য। যদি মনে হয় যে আজকে হয়তো ওরা মাথায় নিতে পারবে না, ইট ইজ বেটার টু টেক আ ব্রেক, তাই না? তারপরে দেখো, হিউমার হেল্প স্টুডেন্টস এনজয় দ্য ক্লাস, দেয়ারফর আ টিচার শুড বি হিউমারাস। তো এখানে বেসিক্যালি বলছে যে আহ, মানে টিচারদের খুবই খুবই লাইট একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। মানে ক্লাসরুমের মধ্যে বাচ্চারা যদি ভয়তে থাকে যে আমাদের টপিকটা খুবই ডিফিকাল্ট, এটা হয়তো পরীক্ষায় এলে পারবো না, তাই না? তো সেই ভয়টাকে কাটাবার জন্য কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা হাসি মজার মাধ্যমে ক্লাসরুমের যে এনভায়রনমেন্টটা আছে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। কারণ যত আমরা এনভায়রনমেন্টটাকে হালকা করব, তত কিন্তু স্টুডেন্টদের মধ্যে আরো বেশি করে কনফিডেন্স আসবে। তারপরে দেখো, স্টুডেন্টস শুড বি এনকারেজ টু আস্ক কোয়েশ্চেন। মানে আমাদের দায়িত্ব এটা স্টুডেন্টদেরকে বলা যে কোয়েশ্চেন জিজ্ঞেস করো, কোথাও প্রবলেম হলে আমাদেরকে বলো। আর আমরা হয়তো বলছি ওদেরকে বলবার জন্য বলছি যে প্রবলেম হলে আমাদেরকে বলিস, আমি হেল্প করে দেবো। কিন্তু তারপরে যখন সে কোয়েশ্চেন করছে, তাকে যদি রেগে গিয়ে তুমি ইনসাল্ট করো, অপমান করো বা ক্রিটিসাইজ করো, তাহলে কিন্তু স্টুডেন্টের মধ্যে একটা ডিসকারেজমেন্ট চলে আসবে। তারা কিন্তু পরবর্তীকাল থেকে আর কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না, ভয়তে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। তারা বলবে যে হ্যাঁ সব বুঝেছি। আর আলটিমেটলি যদি না বুঝে, আর না বুঝে যদি বলে হ্যাঁ সবকিছু বুঝে গেছি, তাহলে ক্লাসরুমের মধ্যে যে কমিউনিকেশনটা চলছে সেটা কিন্তু এফেক্টিভ হবে না, সেটা কিন্তু মানে ইনকমপ্লিট হয়ে যাবে, তাই না? তারপরে দেখো, আর টিচার শুড নট বি বায়াস টুয়ার্ডস এনি স্টুডেন্ট। মানে এই যে ফেভারিট চুজ করা, যে এই স্টুডেন্টটাকে আমার পছন্দ, এর সঙ্গে ভালো ব্যবহার করব, ওকে পছন্দ না, ওর সঙ্গে ভালো ব্যবহার করব না, এটা কিন্তু হবে না। এবার বায়াসটা কিন্তু অনেক রকমের হতে পারে। হয়তো একটা স্টুডেন্ট অন্য কোনো ধর্মের, বা একটা স্টুডেন্ট হয়তো অন্য কোনো রাজ্য থেকে এখানে এসেছে। তো আমি আমার রাজ্যের স্টুডেন্টদেরকে ভালো করে পড়াবো, ভালো করে বিহেভ করব। আর বাইরের রাজ্যের কেউ এসেছে তাকে আমি বাইরে করে দেবো, তার সঙ্গে অতটা আমি কমিউনিকেট করবো না, সেটা কিন্তু হবে না। টিচারদের সামনে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট শুড বি ইকুয়াল। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে, টিচার শুড বি এমপ্যাথেটিক টুয়ার্ড স্টুডেন্টস। মানে আমাদের সবসময় যে স্ট্রিক্টলি তাদের সঙ্গে বিহেভ করতে হবে তা নয়। কেউ যদি হোমওয়ার্ক করে আনতে পারেনি, তার যদি জেনুইন কোনো প্রবলেম থাকে, বাড়িতে কোনো প্রবলেম হয়েছে, কেউ হয়তো মারা গেছে, কিন্তু তাও যদি তাকে আমরা বকি, তাকে যদি ডিসকারেজ করি, তাকে যদি পানিশ করি, সেটা কিন্তু হবে না। অ্যাজ এ টিচার আমাদের মধ্যে কিন্তু এমপ্যাথি থাকতে হবে টুয়ার্ডস আওয়ার স্টুডেন্টস। এবারে দেখো, কমিউনিকেশন এন্ড ইটস টাইপস। তো প্রথমটা দেখো, মিডিয়াম এমপ্লয়েড। মিডিয়াম এমপ্লয়েড বলতে প্রথমে দেখো ভার্বাল কমিউনিকেশন, তারপরে দেখো নন ভার্বাল কমিউনিকেশন, তারপরে মেটা কমিউনিকেশন, আর তারপরে ফর্মাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন বলতে আমরা শব্দের মাধ্যমে যখন কমিউনিকেট করি। ভার্বাল কমিউনিকেশন তাহলে 2 রকমের হতে পারে, একটা হয়ে যাচ্ছে আমাদের রিটেন কমিউনিকেশন, একটা আমাদের হয়ে যাচ্ছে ওরাল কমিউনিকেশন, তাই না? তো রিটেন কমিউনিকেশন আর ওরাল কমিউনিকেশন, তো স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং, এগুলো কিন্তু একরকমের আমাদের ভার্বাল কমিউনিকেশন হয়ে যাচ্ছে। নর্মালি এগুলোকে আমরা আমাদের ফর্মাল যে সেটিং গুলো আছে সেখানে আমরা ব্যবহার করি। সেকেন্ড পয়েন্টটা দেখো, নন ভার্বাল কমিউনিকেশন। আমরা ছবির মাধ্যমে কমিউনিকেট করছি, আমরা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করছি, আমরা আমাদের অঙ্গভঙ্গির মাধ্যমে, ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কমিউনিকেট করছি। এটা আমাদের হয়ে যাচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন।
সাইন ল্যাঙ্গুয়েজ, অ্যাকশন ল্যাঙ্গুয়েজ, অবজেক্টের মাধ্যমে আমরা এক্সপ্রেস করছি, এটাকে আমরা নন ভার্বাল কমিউনিকেশন বলি। কমিউনিকেশন যে প্রসেসটা, সেটার মধ্যে কিন্তু ভার্বাল আর নন ভার্বাল দু রকমের কমিউনিকেশনই কিন্তু ইকুয়ালি থাকে। শুধু যে আমরা ভার্বালি কমিউনিকেট করি তা নয়, বা শুধু যে আমরা নন ভার্বালি কমিউনিকেট করি তা কিন্তু নয়, আমরা দুটো মিলিয়ে মিশেই করি। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে মেটা কমিউনিকেশন। Here, the speaker's choice of words unintentionally communicates something more than what the actual words state. For example, I have never seen you so smartly dressed could also mean that the regular attire of the listener needed improvement. আমি একটা ইজি এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝাচ্ছি। মেটা কমিউনিকেশন বলতে এটাই বোঝাচ্ছে যে অনেক সময় আমরা বলতে এক জিনিস চাইছি, কিন্তু সেই বলার মাধ্যমে যেটা আমরা যে মানেটা আমরা জানাতে চাইছি সেটা কিন্তু আমরা জানিয়ে উঠতে পারছি না। মানে অনেক সময় ধরো খুব সাধারণভাবে কেউ কোনো কথা বলছে, কিন্তু হতেই পারে যে অন্যদিকে যে শুনছে সে হয়তো সেটাকে একটা টন্ট হিসেবে নিচ্ছে, সে হয়তো ভাবছে যে আমাকে নিয়ে মজা ওড়াচ্ছে। অনেক সময় আমরা না চাইতেও এটা করে ফেলি। যেমন ধরো এখানে যে এক্সাম্পলটা দিয়েছে যে আমি তোমাকে এর আগে কখনো এতটা সুন্দর জামা কাপড় পরে থাকতে দেখিনি। এবার এটা হয়তো কমপ্লিমেন্টও হতে পারে, হয়তো সত্যি হয়তো প্রশংসা করছে, আবার এটাও হতে পারে যে সে হয়তো নিজে ইন্টারনালি ফিল করছে যে না আমি আজকে ভালো জামা কাপড় পরে আসিনি। কিন্তু অন্য দিক থেকে তুমি যখন কমেন্ট একটা দিচ্ছ যে বা আজকে তো বেশ সুন্দর দেখতে লাগছে তোকে, তাহলে সে হয়তো এটাকে একটা টন্ট হিসেবে নিয়ে নেবে। তুমি হয়তো মিন করনি সেটা, তুমি হয়তো সেভাবে বলতে চাওনি, কিন্তু সিচুয়েশনটা এমন যে আর মানে সার্কুমস্টেন্সটা এমন যে তুমি যেটা বলতে চাইছো তার বেশি কিন্তু অ্যাকচুয়ালি পোর্ট্রেট হচ্ছে। এটাকে আমরা বলি মেটা কমিউনিকেশন, যেটা আমরা বলতে চাইছি তার বেশি কিন্তু কমিউনিকেট হচ্ছে। তারপরে দেখো ফর্মাল কমিউনিকেশন। A formal channel of communication can be defined as a means of communication formally controlled. তো ফর্মাল কমিউনিকেশন বলতে বেসিক্যালি ফর্মাল সেটিং। ফর্মাল আর ইনফর্মালের মধ্যে পার্থক্যটা কোথায়? ফর্মাল কমিউনিকেশন বলতে অর্গানাইজেশন সেটিং, মানে এটা নর্মালি মানে আমি যেমন তোমাদেরকে বললাম যে তোমার বন্ধুকে তুমি কিছু বলছো, তুমি তোমার মা বাবাকে কিছু বলছো, তুমি তাদেরকে ইমেলের মাধ্যমে করবে না, তাই না? তুমি ফোনেও যখন তুমি মেসেজ লিখবে, তুমি ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম এরকম করে তো করবে না, রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাম, আমরা যেমন ইমেল লিখি ওরকম করে তো করবে না। তো এগুলো আমরা শুধুমাত্র ফর্মাল কমিউনিকেশনেই করি। আমরা যখন কোনো অর্গানাইজেশনাল সেটিং এ আছি, কোনো অর্গানাইজেশনের মধ্যে আমরা কাজ করছি, আমরা আমাদের ম্যানেজারের সাথে বা আমাদের এমপ্লয়ীদের সঙ্গে কমিউনিকেট করছি, সেই ক্ষেত্রে আমরা ফর্মালি কমিউনিকেট করি। তারপরে দেখো ইনফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশনটা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, ইনফর্মাল কমিউনিকেশন দেখো আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে হয়, আমাদের বাড়ির লোকের সাথে হয়, কিন্তু তার সাথে সাথে কিন্তু ইনফর্মাল কমিউনিকেশন কিন্তু আমরা অফিসের মধ্যেও দেখতে পাই। মানে অফিসে সবসময় তোমার ধরো কোনো কালিগ আছে, তার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়ে গেছে, তাকে তো তুমি আর ফর্মালি কমিউনিকেট করবে না, ডিয়ার স্যার ডিয়ার ম্যাম বলে তো করবে না, তার সঙ্গে তুমি নর্মালি করবে কমিউনিকেশন, তাই না? আবার এরকমও হয় যে অর্গানাইজেশনের মধ্যে অনেক রকমের গসিপ হয়, এর ব্যাপারে বলছে, ওর ব্যাপারে বলছে, এগুলো কিন্তু এক রকমের ইনফর্মাল কমিউনিকেশন। তুমি এরোর ব্যাপারে যখন কথা বলছো, এরোর ব্যাপারে কিছু শুনেছো, সেটা অন্য কাউকে বলছো, এগুলো কিন্তু ইমেলের মাধ্যমে ফর্মালি আমরা কমিউনিকেট করি না। তাহলে একটা অর্গানাইজেশনের মধ্যে কিন্তু ফর্মাল কমিউনিকেশন যেরকম থাকে, তার সাথে সাথে কিন্তু কিছু পরিমাণে ইনফর্মাল কমিউনিকেশনও থাকে। তারপরে দেখো ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশন বা টপ টু বটম কমিউনিকেশন, এটার মানে কি? ওপরের লেভেল থেকে নিচের লেভেলে যখন কোনো মেসেজ আসছে, যে ম্যানেজার উপরে বসে আছে সে তার নিচে বসে থাকা যে এমপ্লয়ি গুলোকে আছে ওদেরকে কোনো অর্ডার দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, এটাকে আমরা বলি ডাউনওয়ার্ড কমিউনিকেশন। কেন? কারণ নিচের দিকে যাচ্ছে, ওপর থেকে নিচে যাচ্ছে। তাহলে আপওয়ার্ড কমিউনিকেশন কি? আপওয়ার্ড কমিউনিকেশনটা হচ্ছে নিচে থেকে ওপরে যাচ্ছে, মানে লোয়ার লেভেল যারা এমপ্লয় তারা কমিউনিকেট করছে তাদের বসের সাথে বা ম্যানেজারের সাথে, তারা হয়তো কোনো প্রবলেম ফেস করছে সেটার ব্যাপারে তারা কমিউনিকেট করছে টু দেয়ার বসেস, কারণ তাদের বসরাই কিন্তু তাদের প্রবলেম গুলোকে সলভ করতে পারে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আপওয়ার্ড কমিউনিকেশন। তারপরে দেখো ল্যাটারাল কমিউনিকেশন। ল্যাটারাল কমিউনিকেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যখন দুজনে দুটো মানুষ যখন কমিউনিকেট করছে কিন্তু এদের পজিশনটা এক। ফর এক্সাম্পল, তোমাদের ইউনিভার্সিটিতে দুটো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের লেভেলটা একই, দুজনেই ধরো প্রফেসর লেভেলে আছেন, দুজনেই দুটো ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে হেড, তাই না?
তাহলে এরা যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করবে, এটা হয়ে যাচ্ছে আমাদের ল্যাটারাল কমিউনিকেশন, বা যেটাকে আমরা বলি হরিজন্টাল বা সাইড টু সাইড, সাইড বাই সাইড কমিউনিকেশন। ঠিক আছে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডায়াগোনাল কমিউনিকেশন। ডায়াগোনাল কমিউনিকেশন হচ্ছে বেসিক্যালি, ধরো দুটো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দুটো আলাদা ডিপার্টমেন্ট, ধরো বাংলা ডিপার্টমেন্ট আর সংস্কৃত ডিপার্টমেন্ট। এবার বাংলা ডিপার্টমেন্টের যে এইচওডি, সে একটা সেমিনার রাখছে, সেই সেমিনারে সংস্কৃত ডিপার্টমেন্টের একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে ইনভাইট করছে। তাহলে ভালো করে দেখো, বাংলা ডিপার্টমেন্টের যে এইচওডি সে তো একটা হাই পোস্টে আছে, অন্যদিকে সংস্কৃত ডিপার্টমেন্টের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সে একটা লো পজিশনে আছে, তাই না? তো এরা দুজন যখন কমিউনিকেট করবে, এটা কিন্তু ওপর থেকে নিচে হবে না, নিচ থেকে ওপরও হবে না, সাইড বাই সাইডও হবে না। ওপর থেকে নিচ কেন হবে না, বা নিচ থেকে ওপর কেন হবে না? কারণ এরা দুজন একই ডিপার্টমেন্টে নয়, এরা আলাদা ডিপার্টমেন্টে। তাই একটা সাইড থেকে নিচের দিকে কোনাকুনি অন্য সাইডে কমিউনিকেশন হচ্ছে, তাই না? এটাকে আমরা বলি ডায়াগোনাল কমিউনিকেশন। হুম, ঠিক আছে। আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের কোনো ডাউটস থাকলে আমাকে জানাতে পারো। হ্যালো স্যার। হুম। স্যার মেটা কমিউনিকেশনটা স্যার এটা বলে দিবেন? বেটা কমিউনিকেশনটা হচ্ছে যে, আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে যেটা আমরা বলতে চাইছি, যেটা আমরা কমিউনিকেট করতে চাইছি, তার বেশি হয়তো কমিউনিকেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে। ধরো আহ, ধরো আহ, ধরো তুমি একটা পরীক্ষাতে তুমি 100 ধরো 20 পেলে। ঠিক আছে। এবার আমি যদি সেই মুহূর্তে সেখানে বলি যে বা খুব ভালো নম্বর পেয়েছিস, রাইট? তো এটা হতে পারে যে তুমি হয়তো সেই পরীক্ষাটাতে বসেছিলে খুবই শরীর খারাপ নিয়ে। তো আমি জানি তোমার সিচুয়েশনটা, আমি জানি যে 20 পেয়েছো 100-তে, সেটা অনেক পেয়েছো, কারণ তোমার শরীর খারাপ ছিল। কিন্তু আমি যখন তোমাকে সে কথাটা বলছি যে বাহ অনেকটা নম্বর পেয়ে গেছিস, আমি হয়তো তোমাকে অ্যাপ্রিসিয়েটই করছি যে তুমি হয়তো এফর্ট দিয়েছো, যেটা করে দিয়েছো অনেক করেছো। কিন্তু আমি যে কথাটা বলছি তোমার সেটা গায়ে লাগতে পারে, তুমি হয়তো সেটাকে ভাবছো যে আমি টন্ট মেরে বলছি, বা হতে পারে আমি টন্ট মেরে তোমাকে বলছি, তাই না? তো বা বেশ অনেকটা নম্বর পেয়েছিস, যেখানে সত্যি কথা যে তুমি অনেক নম্বর পাওনি। তো আমি যেটা কমিউনিকেট করছি, আমি বলছি তুমি ভালো নম্বর পেয়েছো, রাইট? এবার সেটাকে কিন্তু আমি আমি সত্যি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি, তুমি হয়তো সেটাকে অন্যভাবে নিচ্ছ, তুমি হয়তো আমি যেটা বলছি তার থেকে বাড়িয়ে তুমি সেটাকে নিচ্ছ। এটাকে আমরা বলি মেটা কমিউনিকেশন। ঠিক আছে। যেখানে আমরা যেটা বলতে চাইছি তার বেশি কমিউনিকেট হয়ে যাচ্ছে, আমরা চাইছি না কিন্তু তার বেশি কমিউনিকেট হয়ে যাচ্ছে, যেটা আমরা বলতে চাইছি তার বাইরে গিয়েও হয়তো অনেক কিছু কমিউনিকেট হয়ে যাচ্ছে। আর সেটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, কারণ কে কোন কথাটাকে কিভাবে নেন আমরা জানি না। তো আনইনটেনশনালি যখন আমরা বেশি কিছু কমিউনিকেট করে দিচ্ছি, মোর দ্যান হোয়াট উই ওয়ান্ট টু, সেটাকে আমরা বলি মেটা কমিউনিকেশন। হ্যাঁ স্যার বুঝলাম। ভার্বাল কমিউনিকেশনটা ফর্মাল কমিউনিকেশন, মানে দুটোকে আমরা এক বলতে পারি না, কিন্তু ফর্মাল কমিউনিকেশনের মধ্যেও ভার্বাল কমিউনিকেশন হয়। তুমি যখন তোমার ম্যানেজারের সঙ্গে কথা বলছো, বা তোমার আন্ডারে যে কাজ করছে তার সঙ্গে যখন তুমি ফেস টু ফেস কথা বলছো, সেটা ফর্মাল কমিউনিকেশন হয়ে গেল। দেখো কমিউনিকেশন অনেক অনেক টাইপের হয়। এবার সেই টাইপটাও আবার কিরকম হবে সেটা ডিপেন্ড করছে যে কিরকম টাইপের কমিউনিকেশনের কথা আমরা বলছি। আমি প্রথমেই বললাম বাই মিডিয়াম, বাই লোকেশন, বাই অর্গানাইজেশন, অনেক রকম হতে পারে। তো ফর্মাল কমিউনিকেশনের মধ্যে কিন্তু ভার্বাল আর নন ভার্বাল হয়, আবার ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যেও কিন্তু ভার্বাল নন ভার্বাল হয়। তুমি যখন তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো, মুখে কথা বলছো, ভার্বাল কমিউনিকেশন। বন্ধুকে তুমি আহ, ধরো ফোন করে বললো আজকে দেখা করবি কিনা, তুমি হয়তো বললে যে না আজকে করবো না, বা ধরো তোমার সামনাসামনি সে জিজ্ঞেস করছে যে আজকে দেখা করবি কিনা, তুমি মুখ নাড়িয়ে বললেন না, তুমি না মুখে বললে না, কিন্তু তুমি মাথা নাড়িয়ে বললে যে না আমি দেখা করব না। তো তুমি সেখানে নন ভার্বালি তুমি জেস্টারের মাধ্যমে কমিউনিকেট করলে। তো নন ভার্বাল আর ভার্বাল কমিউনিকেশন ফর্মালের মধ্যেও থাকে, ইনফর্মালের মধ্যেও থাকে। ঠিক আছে। আর কোনো ডাউট আছে? স্যার হুম।
হ্যালো। বলো। হুম হ্যাঁ স্যার, বলছিলাম কি যে আপনি যে মেটা কমিউনিকেশন যেটা বললেন, এটা কি হুম মানে ভার্বাল নন ভার্বাল দু রকমই হতে পারে নাকি অনলি ভার্বালি এটা হয়? মেটা কমিউনিকেশন ভার্বালও হতে পারে, আহ, দেখ সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে। ভার্বাল আর নন ভার্বালের মধ্যে ওরাল আর রিটেনটা খুব ইজিলি হতে পারে। যেমন ধরো টেক্সট মেসেজের মাধ্যমে মিসকমিউনিকেশন খুব ইজিলি হতে পারে, তাই না? তো এটা তোমার আমরা বলতে পারি মেটা কমিউনিকেশন হবার চান্স বেশি থাকে। তুমি হয়তো টেক্সট মেসেজ করলে বা তুমি হয়তো ভুল করে এমন একটা ইমোজি পাঠিয়ে দিলে, তার ফলে কি হচ্ছে, যেটা তুমি কমিউনিকেট করতে চাইছো তার বেশি কমিউনিকেশন হয়ে গেল। ভার্বালের হুম। মুখে ওরালি যখন আমরা বলছি সেটা এক্সাম্পল আমি দিলাম। আর আরেকটা কি বললে তুমি, নন ভার্বাল। নন হ্যাঁ, নন ভার্বালের ভার্বাল। মাধ্যমে, নন ভার্বাল মানে জেস্টার্স এর মাধ্যমে সেটা একটু ডিফিকাল্ট করা, মানে মেটা কমিউনিকেশন। বা অনেক সময় হতে পারে যে হয়তো আহ, হয়তো হতে পারে তোমার তোমার যে সিচুয়েশনে তুমি আছো, ঠিক আছে, হয়তো তোমার মুড নেই। মানে ধরো তোমাকে কেউ কিছু বলছে, তুমি সেটাতে অ্যাগ্রি করছো, তুমি হ্যাঁই বলছো, কিন্তু তুমি অন্য মনস্ক ছিলে বা তোমার মুড নেই, মন খারাপ। তো তোমার ফেসিয়াল এক্সপ্রেশন, মানে তোমার ফেসিয়াল যে এক্সপ্রেশনটা, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তুমি হ্যাঁ বলছো। তো সেখানেও হতে পারে যে তুমি যেটা কমিউনিকেট করছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিকেটেড হচ্ছে না। তোমার মুখের এক্সপ্রেশন দেখে সে হয়তো ভেবে নিচ্ছে যে না, এ তো না বলছে, মুখে হয়তো হ্যাঁ বলছে কিন্তু এর মুখ দেখে মনে হচ্ছে না বলছে। তো টেকনিক্যালি হ্যাঁ, নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমেও কিন্তু মেটা কমিউনিকেশন হতে পারে। আর স্যার আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্যার এই যে মেটা কমিউনিকেশনটা যখন হচ্ছে, এটা অলওয়েজ কি মানে মানে যিনি রিসিভার থাকছেন, এটা কি অলওয়েজ তার কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্টই ফেলছে? মানে এটাকে নেগেটিভ দিক থেকেই হচ্ছে নাকি এটা পজিটিভ দিক থেকেও সম্ভব হয়? মানে এটা কি অলওয়েজ একটা মিসকমিউনিকেশন টাইপেরই বিষয়টা হয়ে যাচ্ছে বা নেগেটিভ কমিউনিকেশন টাইপের? দেখো, মিসকমিউনিকেশন পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ফর এক্সাম্পল, তুমি হয়তো 100-তে 20 পেলে, যে এক্সাম্পলটা আমি দিলাম। এবার আমি হুম। তোমাকে বললাম যে হ্যাঁ, অনেক ভালো নম্বর পেয়েছিস। এবার হুম। তুমি ভাবলে যে আচ্ছা, স্যার আমার প্রশংসা করছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু টেকনিক্যালি আমি করছিলাম না, আমি অ্যাকচুয়ালি বলছি যে না, বেশি নম্বর পাওনি। বাট তুমি সেটাকে হুম। নিলে যে না, স্যার হয়তো ভালো করেই বলছে, মানে আমি যে সার্কাজমটা দিলাম ওখানে, তুমি সেটা নিতে পারলে না। তো হুম। হুম। মিসকমিউনিকেশন হচ্ছে। এবার সেটাকে তুমি পজিটিভ ভাবে নিচ্ছ কি নেগেটিভ ভাবে নিচ্ছ, সেটা তোমার উপরে। কিন্তু ওটা পজিটিভ ভাবেও হতে পারে, নেগেটিভ ভাবেও হতে পারে, তাই না? আচ্ছা 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 কিন্তু আচ্ছা দুটোই স্যার। মিসকমিউনিকেশন। পজিটিভ হচ্ছে হ্যাঁ বলে হ্যাঁ যে মিসকমিউনিকেশন তা কিন্তু নয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই। হুম হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হুম। আর কেউ? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। যতটা আজকে হলো সেটা একটু পড়ে রেখে দিও।